একটা বিয়েতে কত আয়োজন থাকে, খাওয়া দাওয়া, সাজগোজ, প্যান্ডেল, কিন্তু শেষ অবধি যেটা সারা জীবন আমার সাথে থেকে যায় সেটা হলো ছবি, ভিডিও আর অ্যালবাম। আর এই জিনিসটা যতটা এক্সাইটিং ঠিক ততটাই কনফিউজিং। একদম ঠিক। অনেকেরই বিয়ের পর আফসোস থেকে যায় যে ছবিগুলো ঠিক মনের মতন হলো না বা এখানটা একটু চেঞ্জ করা যেত। তো আজকের এই ইনডেপথ গাইডে তোমাদের সেই আফসোস থেকে আমরা তোমাদেরকে বাঁচাবো। তো ফটোগ্রাফার চুজ করা থেকে একদম অ্যালবাম পাওয়া পর্যন্ত পুরো গাইড থাকবে আজকে এই ভিডিওটার মধ্যে। তবে এই ভিডিওতে আমরা প্রি ওয়েডিং নিয়ে কিন্তু আলোচনা করব না, কারণ আমরা মনে করি যে প্রি ওয়েডিং এমন একটা জিনিস যেটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও দরকার। তো এটা নিয়ে আমরা একটা পরে ভিডিও বানাবো। আপাতত এই ভিডিওটা পুরোপুরি থাকবে ওয়েডিং ফোকাসড। এটা আমাদের ওয়েডিং সিরিজের সেকেন্ড ভিডিও। তো তোমরা যদি ফার্স্ট ভিডিওটা না দেখে থাকো তাহলে আমরা সেটা আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। তো আমি দেবারতী আরও পার্থ, আমরা আমাদের চ্যানেলে আমাদের লাইফস্টাইল বা এক্সপিরিয়েন্স নিয়ে সমস্ত খুঁটিনাটি বিষয় তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদেরও কিছু হেল্প হয়ে যায়। তো এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো আমাদের চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কোনো ফটোগ্রাফিকে খোঁজার সবচেয়ে সহজ উপায় হলো তোমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন থেকে সাজেশন দেওয়া, অর সোশ্যাল মিডিয়া দিকে নিজে রিসার্চ করা। ফটোগ্রাফারের সব ক্যাটালগ থাকে বা প্যাকেজ থাকে, জেনারেলি সেগুলো তাদের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতে দেওয়া থাকে। কিন্তু যদি না দেওয়া থাকে, দু একটা সিরিজ বা ছবি দেখে তাদের কিন্তু জাজ করবে না, তাদের প্রিভিয়াস ওয়ার্কের পোর্টফোলিও তাদের থেকে চেয়ে নেবে। ফলোয়ার্সের সংখ্যার পিছনে দৌড়বে না। বিভিন্ন ওয়েবসাইটে যে রিভিউগুলো থাকে সেগুলো কিন্তু সবসময় 100% সত্যি হয় না। তো এই দুটো জিনিসকে ইগনোর করবে, শুধুমাত্র তাদের প্রিভিয়াস ওয়ার্ককে দেখে জাজ করবে। তাদের ফটোজ, ভিডিওজ, ইনডোর আর আউটডোর দুটো লাইটিংয়েই তারা কেমন কাজ করেছে, আর এডিটিং, মোটামুটি ওভারঅল ভাইবটা তোমাদের পছন্দের সাথে যেন ম্যাচ হয়। তোমরা ফাইনালি ম্যাক্সিমাম 2 থেকে 3টে ফটোগ্রাফারকে শর্টলিস্ট করবে, দেন তাদের সঙ্গে বাই ফোন বা ইমেল কন্ট্যাক্ট করবে। আর বেস্ট হচ্ছে তাদের অফিস ভিজিট করে দেখা করা, কারণ তার ফলে কী হবে, ফেস টু ফেস তোমরা তোমাদের সমস্ত প্রশ্ন তাদের সামনে রাখতে পারবে। এরপর তোমাদেরকে চুজ করতে হবে যে তোমরা কোন স্টাইলে ফটোগ্রাফিটা চাইছো। ফটোগ্রাফির স্টাইল মূলত দু ধরনের হয়। একটা হচ্ছে ট্র্যাডিশনাল ফটোগ্রাফি, যেখানে প্রি ডিসাইডেড পোজ দিয়ে ছবি তোলা হয়, মানে তোমরা কিছু পোজ সিলেক্ট করে রাখতে পারো বা ফটোগ্রাফার তোমাদেরকে কিছু পোজ দিতে বলবে, সেই মুহূর্তে সেই পোজ দিয়ে ফটো তোলা হবে। আর সেকেন্ড হচ্ছে ক্যান্ডিড ফটোগ্রাফি, যেখানে ন্যাচারালি থাকো সেরকম ভাবে থাকবে, ফটোগ্রাফার তার মধ্যে থেকে ফটো তুলতে থাকবে। অনেক সময় তোমাদের লাইফের সেরা মুহূর্ত কিন্তু এই ক্যান্ডিড ফটোগ্রাফি থেকেই তোমরা পাবে। তো নেক্সট জিনিস যেটা বলবো সেটা হচ্ছে ব্রাইডের রুম দুটো সাইডেরই একটাই ফটোগ্রাফার বুক করার চেষ্টা করবে, কারণ দুজনের তরফ থেকে একটা ফটোগ্রাফার বুক করাটা খুবই কস্ট এফেক্টিভ হয়। আর সেকেন্ড হচ্ছে তোমাদেরকে বারবার বিভিন্ন ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করতে হবে না, যে কোনো একটা টিমের সাথে কোঅর্ডিনেশন থাকলেই হবে। আর 3 নম্বর আমি বলতে পারি যে দুটো বাড়ির ফটোগ্রাফি যে কোয়ালিটি হবে সেটা এক হবে। তো এবার স্টাইল তো চুজ করে নিলে, নেক্সট ডিসাইড করতে হবে সেটা হচ্ছে তোমরা কোন প্যাকেজটা নিতে চাইছো। এখনকার দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি মোটামুটি 60,000 থেকে 3 লাখ টাকার পর্যন্ত প্যাকেজ তোমরা পেয়ে যাবে। বিভিন্ন ফটোগ্রাফারের বিভিন্ন রকম রেঞ্জ থাকে। এবার তার মধ্যে তোমাদের বাজেট অনুযায়ী যেটা সবচেয়ে ভালো স্যুট করছে, যেখানে তোমরা মনে করছো যে তোমরা যে জিনিসগুলো চাও সেগুলো আছে, সেই রকম বাজেটের তোমরা ফটোগ্রাফি অবভিয়াসলি চুজ করতে পারো। তো নেক্সট যখন তোমরা তাদের অফিসে যাবে, তো এই নেক্সট 10টা প্রশ্ন অবশ্যই করবে। 1, আপনি কি আমাদের ইভেন্টে থাকবেন নাকি অন্য কোনো টিম যাবে? কারণ যেই যাক, এই পুরো ইভেন্টটা যে ম্যানেজ করবে তার ফোন নম্বর আর কন্ট্যাক্ট ডিটেলস অন্যান্য অবশ্যই নিয়ে রাখবে। কারণ তুমি চাইবে না যে 4-5 জনের সঙ্গে তুমি কন্ট্যাক্ট করছো, তুমি একজনের সাথেই করবে যে কোনো ব্যাপারে, ফটোগ্রাফির ব্যাপারে। 2, তাদের জিজ্ঞেস করবে যে তাদের ইকুইপমেন্ট কি, স্পেশালি ক্যামেরা, বাকি জিনিস নিয়ে অত মাথা ঘামাতে হবে না। নাম্বার 3, লাইটিং। তো এটা জিজ্ঞেস করবে যে তো যদি তোমাদের ভেনিউতে কোনো লাইটের প্রবলেম হয়, লাইট কম আছে বা খারাপ হয়ে গেল এরকম কিছু ব্যাপার, তো সেই মুহূর্তে তাদের সেই ব্যাকআপ প্ল্যান আছে তো, যাতে কোনো লাইটের কমতি না হয়। নেক্সট 4 নম্বর খুব ইম্পর্টেন্ট, যেটা আমরাও ফেস করেছিলাম, যে তাদের কোনো ক্যামেরাতে বা মেমোরি কার্ডে বা যে কোনো জিনিসে যদি কোনো ম্যালফাংশন হয়, সেটার ব্যাকআপ আছে তো। আমাদের মেহেন্দির সময় যে এসেছিল ফটোগ্রাফার, তার মেমোরি কার্ড ফুল হয়ে গেছিলো, সে খালি করতে ভুলে গেছিলো আগের দিন। তো ওখানে বসে
সে ফরম্যাট মেরে আবার শুরু করেছিল, এই জন্য অনেক সময় নষ্ট হয়েছে আর ফুটেজও আমরা ঠিকঠাক পাইনি। নেক্সট 5, অনেক ফটোগ্রাফার আছে যারা র ফাইলগুলো দেয় না। র ফাইল কলগুলো যেগুলো ক্যামেরা থেকে বেরোয় একদম আনএডিটেড, ঠিক আছে, তোমাকে এডিটেড পিকচার তোরা দেবেই, বাট ধরো তোলা হয়েছে 1000টা ছবি, তোমার এডিট করে দেওয়া হলো 40টা, এই যে বাকি 1000টা ছবি নন এডিটেড এটা তোমার চেয়ে নেবে। তো ওটা জেনে নেবে কীভাবে ওরা দেবে, কোন মাধ্যমে দেবে, কারণ এই ছবিগুলো পরবর্তীকালে তুমি নিজেও এডিট করে ইউজ করতে পারবে। নেক্সট যে প্রশ্নটা আমরা করতে পারি নাম্বার 6, সেটা হচ্ছে যাতায়াত এবং খাওয়ার খরচ। মানে যে ফটোগ্রাফি টিম আসবে তাদের যাতায়াত এবং খাওয়ার খরচটা কি প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকবে, নাকি সেটা তোমাকে আলাদা করে বিয়ার করতে হবে? 7 নম্বর প্রশ্ন তোমরা রাখতে পারো যে তারা কি কি রিচুয়ালস কভার করে। কারণ অনেক সময় হতে পারে যে একদম ভোরের যে রিচুয়ালসটা থাকে, যেমন গঙ্গা নেমন্তন্ন হতে পারে, তোমরা জেনে নেবে যে কোন কোন রিচুয়ালগুলো তারা কভার করবে আর কত সময় পর্যন্ত তারা থাকবে। অনেক সময় কন্ট্রাক্টে এটাও লেখা থাকতে পারে যে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড অবধি তারা থাকবে। তো হতেই পারে বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন রিচুয়ালসের টাইম এক্সিড হতেও পারে। তো তোমরা সেটা কিন্তু অবশ্যই জেনে নেবে যে এই যে টাইমটা যদি এক্সিড হয় তাহলে কি তাদের কোনো এক্সট্রা চার্জ আছে, নাকি তারা পুরো রিচুয়ালসটাই কভার করবে। এরপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সমস্ত তোমাদের রিচুয়ালস হয়ে গেল, সমস্ত র ফটো তো ফটোগ্রাফার এডিট করে দেবে না খুব স্বাভাবিকভাবে। তো কি কি ফটো তোমরা এডিটেড চাইছো ওই র ফাইলসগুলো থেকে, সেটা চুজ করার জন্য তোমাদেরকে দেওয়া হয়, সেটা ওরা কতদিনের মাথায় দেবে। এরপর চুজ করে তোমরা দিয়ে দিলে, তারপর সফট কপিগুলো, এডিটেড সফট কপিগুলো তোমরা কতদিনের মাথায় সেটা পাবে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর আসে আরেকটা টাইম লাইন, সেটা হচ্ছে অ্যালবাম পাওয়ার টাইম লাইন। তোমাদের ফটোগ্রাফি যে সফট কপিগুলো দেবে এডিটেড, সেগুলো থেকে কিন্তু অ্যালবামের এডিটিং সম্পূর্ণ আলাদা হয়। তো এটাও জেনে নেবে যে কতদিনের মাথায়, মানে ইভেন্ট কভার হওয়ার কতদিনের মাথায় তোমরা অ্যালবাম আর সমস্ত ডেলিভারেবলস হাতে পাবে, কারণ এটা নিয়ে কিন্তু অনেককে অনেক প্রবলেম ফেস করতে হয়। তো এইটা অবশ্যই জেনে নেবে, খুব দরকার। এরপর আসি 9 নম্বর প্রশ্নে। ধরো তোমরা এডিটেড ফটো ভিডিও পেলে সফট কপিতে, কিন্তু তোমাদের পছন্দ হলো না, হয়তো ফটোর ক্ষেত্রে লাইটিং বলতে পারো বা পুরো এডিটটাই বলতে পারো, ভিডিওগ্রাফিরও সেম, তাহলে তোমরা কতবার রিএডিট করাতে পারবে সেটাও কিন্তু জেনে নিও। আমি বলছি না যে এটা হতেই পারে, বাট অনেক সময় এটা হয়ে থাকে যে তোমাদের পছন্দ হলো না, তখন কিন্তু একটা কনফিউশন সৃষ্টি হয়। যেটাতে না হয় তো এই প্রশ্নটা কিন্তু অবশ্যই করে নিও। আর লাস্টলি যেটা আমাদের বলার আছে, যে প্রশ্নটা 10 নম্বর, সেটা হচ্ছে অনেকেই চায় যে বিয়ের দিনের কিছু মোমেন্টস বা কিছু ফটো ভিডিও হতে পারে রিসেপশনের দিন ডিসপ্লে করবে। তো এটাও অবশ্যই ফটোগ্রাফি টিমের কাছ থেকে তোমরা জেনে নেবে যে বিয়ের দিনের ফটো রিসেপশনে ডিসপ্লে করার জন্য, মানে ফটো ভিডিও বোথ রিসেপশনে ডিসপ্লে করার জন্য তারা দিতে পারবে কিনা বা তারা দেয় কিনা। তো এইবার এই প্রশ্নগুলো বাদেও কিছু জিনিস আছে যেগুলো নিয়ে ডিসকাশন করা খুব দরকার তাদের সাথে। তো নম্বর 1 হচ্ছে টিম স্ট্রেংথ। এটা নিয়ে জিজ্ঞেস করবে যে তাদের টিমে কতজন মেম্বার আছে, ব্যাকআপ মেম্বার আছে নাকি। কেন? কারণ তোমাকে অ্যালট করা ফটোগ্রাফার যদি কোনো কারণে রাস্তাঘাটের ঝামেলা হতেই পারে, কোনো আসতে পারলো না টাইমে বা পুরো মিসই করে গেল, সেই ক্ষেত্রে তাদের ব্যাকআপ যেন মানুষ থাকে যে এসে সেটা কভার করবে রিপ্লেসমেন্ট হিসেবে। তো এরকম অনেক বিয়েতে হতে দেখেছি যে আসতেই পারেনি, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু হয়েছে একটা, তো পুরো সব কিছু ভেস্তে গেছে, টাইম তো আর তাই থাকবে না। নাম্বার 2, ড্রোন। এবার সব প্যাকেজে থাকে না ড্রোন, বাট এটা একটা খুব ভালো জিনিস যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তোমাদের ওয়েডিং ভিডিওকে খুব ভালো এনহ্যান্স করবে। কিন্তু এটা যেটা মাথায় রাখবে, ড্রোনের ফুল পোটেনশিয়াল তখনই হবে যখন তোমাদের ওয়েডিং ভেন্যুটা ওপেন এয়ার হবে, মানে ফাঁকা ফাঁকা। এবার তোমাদের ভেন্যুটা যদি এখন খুব কনজেস্টেড এরিয়াতে হয়, চারপাশে খুব বড় বড় গাছ থাকে বা পুরোটাই ইনডোরে হচ্ছে, তো সেক্ষেত্রে ড্রোন নেওয়ার কোনো মানে নেই। তো প্যাকেজও সেইভাবেই নেবে যে ড্রোন আছে বলে আমি সেই প্যাকেজটা নিচ্ছি এরকম নয়। দেখে নেবে তোমার আদৌ ড্রোনটা ইউজ করার মতো আছে নাকি জায়গা। প্রি ওয়েডিংয়ে তোমরা ড্রোন ইউজ করতে পারো, কারণ সেখানে তুমি জায়গা তো ফাঁকা ফাঁকা জায়গা চুজ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো কিন্তু ওয়েডিংয়ের ক্ষেত্রে একটু মাথায় রেখো যে তুমি জায়গাটা কীভাবে চুজ করছো। এবার আছে প্যাকেজ। যেমন আগে বলেছি যে প্যাকেজে অনেক ভ্যারাইটি আছে, তোমাদের প্যাকেজে কী কী ইনক্লুডেড সেটা পরিষ্কার ক্লিয়ারলি জেনে নেবে, কী কী আছে কী কী নেই। আর সেটা একটা রিটেন কন্ট্রাক্ট হিসাবে অবশ্যই নেবে, সেই কন্ট্রাক্টটা পড়ে নেবে
যে তোমাদের মধ্যে যে এতক্ষণ ডিসকাশন হলো সব জিনিসের মধ্যে লেখা আছে নাকি। তো তোমরা যে প্যাকেজ নিচ্ছ সেই প্যাকেজে ইনক্লুড নেই এমন কিছু জিনিস তুমি যদি অ্যাড অন করতে চাও তো সেটাও মেনশন করে দেবে, আর কত এক্সট্রা কস্ট সেটাও জেনে নেবে। এবার আসি পেমেন্ট। তো প্রথমেই জেনে যাবে ফোন করে যে অ্যাডভান্স পেমেন্ট যেটা নেবে সেটা কি অনলাইন হবে না ক্যাশে। অনেক সময় ক্যাশে নেয় তারা। ব্লেস ইউ। দেন যে ডিউ অ্যামাউন্টটা রইল সেটা কতগুলো ইনস্টলমেন্টে, কত অ্যামাউন্টে আর কোন ডেটে দিতে হবে সেটাও ভালো করে জেনে নেবে। অবশ্য কন্ট্রাক্টে লেখাই থাকে, তো কোনো অসুবিধা হবে না। আর এরপর হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যান্সেলেশন পলিসি। যদি 1% চান্সও থাকে যে কোনো কারণে তোমাদের ইভেন্ট ক্যান্সেল হোক বা এই ফটোগ্রাফার ক্যান্সেল হোক, যদি হয় পরে যেন টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা না হয়, তো এইটার জন্য ক্যান্সেলেশন পলিসিটা জেনে নেবে আর ভালো করে পড়ে নেবে যে তুমিও ক্লিয়ার থাকবে তোমার কত লস হবে যা হয়, বা কোনো রিফান্ড অ্যামাউন্ট আসবে নাকি। এবার তোমরা ফাইনালি অ্যাডভান্স করে দিয়ে ফটোগ্রাফারকে বুক করে নিলে। এইবার ইভেন্ট চলাকালীনও তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, তো সেগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করি। ফার্স্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পোজ। তোমরা নিজেদের পছন্দ মতো কিছু পোজ ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফারকে দেখিয়ে রাখতে পারো। ভিডিওগ্রাফারকে এই জন্যই বলছি কারণ তোমরা কিছু রিলসও চাইতেই পারো, তো রিলসটাও কেমন হবে সেটাও ভিডিওগ্রাফারকে তোমাকে দেখাতে হবে যে তুমি এরকম চাইছো, বা ফটো যেরকম তুমি পছন্দ করছো যে এই পোজে আমার ফটো লাগবে। যেমন আমরা করেছিলাম কি পিন্টারেস্ট থেকে অনেক ফটো বা ছোট ছোট রিলস ডাউনলোড করেছিলাম, সেগুলো আমাদের ফটোগ্রাফারকে দেখিয়েছিলাম যে আমাদের এরকম লাগবে, তো তারা অনেকটা হেল্প করেছিল। বা সেটাকে আরো কিভাবে এনহ্যান্স করা যায় তারা তখন সেটাও বলতে পারে। নেক্সট হচ্ছে এক্সপ্রেশন প্র্যাকটিস করা। দেখো, যতটা মনে হয় যে সহজ ব্যাপার, এটা অতটাও সহজ লাগে না যখন ফটো বা ভিডিও তোলা হয় ফার্স্ট টাইম। তাই জন্য বলবো যে আমাদের মতো যারা ক্যামেরা শাই পার্সন, কারণ আমরা এটা ফেস করেছি ফটো বা প্রি ওয়েডিংয়ে বলো, বা বিয়েতে অতটা হয়নি যেহেতু প্রি ওয়েডিংয়ে অভ্যাস হয়ে গেছিল, তো প্রি ওয়েডিংয়ে আমরা এটা ফেস করেছি যে ক্যামেরার সামনে এক্সপ্রেশন দিতে অনেকটা প্রবলেম হয়। তো সেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নিতে পারো দুজনের মধ্যে, যাতে রিটেক করতে কম হয়, কারণ রিটেক যতবার করতে হবে তোমাদের টাইমটা যাবে সেখানে, তো টাইমটা তোমরা এভাবে বাঁচাতে পারো। এই টিপসটা তাদের জন্য যাদের ক্ষেত্রে এটা পসিবল হবে, কারণ সব ক্ষেত্রে হয়তো এটা পসিবল হবে না। যাদের ক্ষেত্রে পসিবল হবে তারা কিন্তু এটা চেষ্টা করে দেখতে পারো। নেক্সট যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্রিডম। ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার যেই থাকুক না কেন তাদেরকে কিন্তু ফ্রিলি কাজ করতে দিতে হবে। মানে তাদের যেগুলো রিকোয়ারমেন্ট, যেমন ধরো ইলেকট্রিক কানেকশন হোক বা ক্লিন ব্যাকগ্রাউন্ড হোক, সেগুলো কিন্তু তাদের দেওয়ার চেষ্টা করবে, তবেই কিন্তু কাজটা ভালো আসবে, তোমার ফটোই ভালো আসবে। আর এক্ষেত্রে বলে রাখতে পারি যে তোমার যদি কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যাদের সাথে তোমার ফটো মাস্ট লাগবেই, তাদের সাথে তুমি ফটোগ্রাফারকে আলাপ করিয়ে দিতে পারো, বা অনেক সময় সেটা পসিবল হয় না, তো তাদের ফটো দিয়ে তুমি ফটোগ্রাফারকে মেনশন করে দিতে পারো যে এদের সাথে আমার ফটো যেন থাকে। কারণ বিয়ের অনুষ্ঠানে এত গেস্টের মধ্যে স্পেসিফিক কিছু জনের কথা মনে রাখাটা অতটা সহজ নয়, তো তাদের কাছে ফটো থাকলে তাদের চিনতে সুবিধা হবে। একটা জিনিস খেয়াল রাখবে যে তোমাদের মতন কিন্তু ফটোগ্রাফাররাও মানুষ, তো তাদেরও কিন্তু সমান ধকল যাবে বিয়েতে, তোমাদের যেরকম ধকল যায়, তো ট্রিট দেম লাইক ইউর ওন পিপল। ইভেন্টে আসা বাকি গেস্টদের তুমি যেভাবে ট্রিট করো, যেভাবে তাদের খাওয়া দাওয়া, রেস্ট নেওয়া, এই সমস্ত কিছুর খেয়াল তুমি রাখো, তেমনি চেষ্টা করো ফটোগ্রাফারদেরও যাতে কোনো অসুবিধা না হয়। কোনো ছোটোখাটো ভুলের জন্য তাদের ওপর মিসবিহেভ করো না বা কাউকে করতেও দিও না, বরং আমি বলবো কথা বলে সেটা মেটানোর চেষ্টা করো। কারণ ফটোগ্রাফি একটা আর্ট, যদি তারা কোনোভাবে সেই সময়টা স্ট্রেসড হয়ে যায় বা মাথা ঠিক মতন কাজ না করে, তাহলে কিন্তু তোমার ফটোই খারাপ আসবে, তো এটা একটু মাথায় রেখো। তো এবার নেক্সট সেগমেন্ট হলো ডেলিভারেবলস। আর ডেলিভারেবলসের প্রথম পার্ট হলো পিকচার্স অ্যান্ড ভিডিওস। তো ফটোগ্রাফি টিমকে প্রথমে জিজ্ঞেস করে নেবে যে এক্স্যাক্টলি কতগুলো র ফাইলস তোমরা পাবে প্রত্যেক ইভেন্টের, আর কতগুলো এডিটেড পিকচার পাবে। ভিডিওর ক্ষেত্রে কাউন্টডাউন ভিডিওস, ইনভিটেশন কার্ড, রিলস, টিজার, ট্রেলার, শর্ট ভিডিও, লং ভিডিও, সমস্ত কিছু সংখ্যা আর ডিউরেশন জেনে নেবে। আর যদি তোমাদের প্যাকেজে সিনেম্যাটিক ভিডিও থাকে বা ড্রোন ফুটেজ থাকে, তো সেইগুলোও জিজ্ঞেস করে নেবে, যাতে আগে থেকে ক্লিয়ার হয়ে যাও তুমি এক্স্যাক্টলি কী কী পাবে সফট কপি হিসাবে। নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, অ্যালবাম। অ্যালবামের ক্ষেত্রে কিন্তু 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে পেজের কোয়ালিটি, এটা জিএসএম দিয়ে মাপা হয়।
জেনারেলি ভালো অ্যালবামের জিএসএম 200 থেকে 300-র মধ্যে হয়, আরও বেশি হতে পারে, বাট 200-র নিচে হলে সেটাকে অ্যাভয়েড করুন। নেক্সট হচ্ছে যে পেজের টাইপ, ম্যাট, গ্লসি, ভেলভেট, এখন নন টিয়ারেবলও বেরিয়ে গেছে। মানে প্রত্যেকটা সেগমেন্টে প্রায় তুমি 10-12টা ভেরিয়েশন পেয়ে যাবে, গ্লসির 5খানা, ম্যাটের 5খানা। আমি বলবো অ্যালবাম সবসময় অফিসে গিয়ে নিজের হাতে ফিল করে নেবে। কেউ যদি পিডিএফে পাঠায় বলে যে এখান থেকে চুজ করো, করবে না, ইভেন কভারও করবে না, বলে আমি হাতে নিয়ে দেখবো তবেই আমি করবো। থার্ড জিনিস হলো বাইন্ডিং স্টাইল। স্ট্যান্ডার্ড বাইন্ডিংয়ে কী হয়, মাঝখানটা একটু উঠে থাকে গোলভাবে, পাতা উল্টাতেও অসুবিধা হয়, খুব একটা টেকসইও হয় না, প্লাস দেখতেও বাজে লাগে। তো নতুন ধরনের বাইন্ডিংটা যেটা এখন চলছে সেটার নাম হচ্ছে লে ফ্ল্যাট। যদিও নতুন না জিনিসটা, বাট অ্যালবামে, ওয়েডিং অ্যালবাম ওটাই নেওয়া উচিত। তো লে ফ্ল্যাটে কী হয়, পুরো জিনিসটা ফ্ল্যাট হয়, ওখানে কোনো রকম ক্রিজ থাকে না মাঝে। তো অলমোস্ট মনে হবে পুরো অ্যালবামটা একটা পেজ, আর দেখতেও খুব সুন্দর লাগে, আর এটা অনেক টেকসইও হয়। আর এই 3টে জিনিস ছাড়া বাকি আছে পেজের সাইজ, জেনারেলি 12x18 ইঞ্চেস হয়। কটা পেজ পাবে পার অ্যালবাম, টোটাল কটা অ্যালবাম পাবে সেটাও একটা ম্যাটার করে, আর কতগুলো ছবি এই পেজের মধ্যে ঢোকাতে তোমরা পারবে। এবার অ্যালবাম জেনারেলি এখানকার ফটোগ্রাফাররা তোমাকে দুখানাই বলবে, একটা ক্যানভেরা, কোম্পানির কথা বলছি আমি, ক্যানভেরা আর ক্লিক। সেটা অতটা যায় আসে না, তুমি জাস্ট হাতে নিয়ে ফিল করে তোমার যেটা বেস্ট মনে হয় সেটাই নেবে। তো ফটোগ্রাফি টিম কী করে, তোমরা যখন ফটো চুজ করে ফেললে যে এই ফটোগুলো দেবো, ওরা তখন অ্যালবাম ডিজাইন করে তোমাকে পিডিএফ হিসেবে পাঠাবে সফট কপিতে, নিয়ে তোমাকে বলবে যে কোন ফটোটা কোথায় কোন পেজে রাখবো এটা চুজ করে দিন, আর ওভারঅল ডিজাইনটা। তো এটা ভালো করে দেখে নেবে। যদি তোমার ওভারঅল ডিজাইনটা পছন্দ না হয়, বা তুমি চাইছো যে আরও আমি 2-4টে ডিজাইন দেখবো সেম ফটোতে, তো সেটাও বলে দেবে। ততক্ষণ করবে ততক্ষণ তোমার স্যাটিসফাই হচ্ছে। আর হ্যাঁ, এখানে একটা টিপস বলে রাখি, যখন ওরা পিডিএফ পাঠাবে তোমাকে, এই অ্যালবামের পিডিএফটা মোবাইলে খুলবে না, চেষ্টা করবে বড় স্ক্রিনে দেখার, কম্পিউটার হোক বা টিভি হোক, যেটা তোমার সাপোর্ট করবে। তো কারণ মোবাইলে দেখলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে, কত তুমি জুম করে দেখবে। তো আমাদের এরকম হয়েছিল, আমরা ঠিকমতো দেখিনি, তো আমাদের দেওয়ালে চোখ এসে গেছিলো। তো ফরচুনেটলি সেটা একটা ডেকোরেশনের ছবি ছিল, তো ওই জন্য মিস হয়েছিল, না হলে এরকম কিছু একটা হলে তো বুঝতে পারছো। তো এরপর যে নেক্সট টপিকটা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে আদার ডেলিভারেবলস। মানে অ্যালবাম ছাড়াও তোমাদের আরও কিছু জিনিস দেওয়া হতে পারে, যেমন সেটা মিনি বুক হতে পারে, ক্যালেন্ডার হতে পারে, নর্মাল ফ্রেমস হতে পারে, বা এলইডি ফ্রেমস হতে পারে। এছাড়াও অনেক কিছু থাকতে পারে, তোমরা তোমাদের প্যাকেজ অনুযায়ী দেখে নিও। তো যাই থাকুক না কেন, সেগুলো কন্ট্রাক্ট তৈরির সময় ঠিক করে দেখে নেবে যে এই জিনিসগুলো আছে, আর যখন ডেলিভারি পাবে তখনও কিন্তু মিলিয়ে নেবে যে আমরা এই জিনিসগুলো একদম ঠিকঠাক পেয়েছি। প্রিমিয়াম প্যাকেজে অনেক সময় কিন্তু ট্যাবলেট বা এই জাতীয় কিছু দামি জিনিসও থাকতে পারে। আমি বলবো যদি ট্যাব থাকে তোমাদের প্যাকেজের মধ্যে, তাহলে সেই ট্যাবটা পাওয়ার পর কিন্তু অবশ্যই ভালো করে চেক করে নেবে। চেক করা মানে শুধুমাত্র চালিয়ে আমি বলছি না, ট্যাবের কোনো রকম কোনো ড্যামেজ আছে কি না বা কোনো রকম খুঁত আছে কি না সেটা কিন্তু দেখে নেবে। কারণ পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা অনেক সময়, এটা ফটোগ্রাফি টিমেদের কোনো দোষ তো থাকে না, বাট তারাও অনেক সময় লক্ষ্য করে না যে ট্যাবটা হয়তো স্ক্রিনটা একটু আলগা বা কোনো রকম কাজ করছে না। সেটা কিন্তু অবশ্যই প্রথমেই খুঁটিয়ে দেখে নেবে, যাতে তোমরা অন্তত পাওয়ার 2-3 দিনের মধ্যে তাদেরকে জানাতে পারো এবং তারা সেটাকে চেঞ্জ করে তোমাদেরকে দিতে পারে। এরপর আসি আফটার সেল সার্ভিস। খুব 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 ইম্পর্টেন্ট এইটা, আর যতটা ইম্পর্টেন্ট ততটাই আন্ডাররেটেড। কারণ দেখো, বিয়ে কমপ্লিট হওয়াটা শুধুমাত্র হাফ কাজ, বিয়ের পর থেকে আরো হাফ কাজটা শুরু হয় ফটোগ্রাফির ক্ষেত্রে। তোমাদের ফটো চুজ করা থেকে তাদের অ্যালবাম সিলেক্ট করা, বা অ্যালবামের পিডিএফ পাঠানো, সেটাকে সিলেক্ট করা, ফটো ভিডিও দুক্ষেত্রেই বলবো চুজ করা, এই যে জিনিসটা, পুরো যে জিনিসটা চলবে যতক্ষণ না তোমরা ডেলিভারেবলস হাতে পাচ্ছ ততক্ষণ অবধি, মানে একদম শেষ অবধি, ততক্ষণ অবধি তোমাদেরকে গাইড করার জন্য, তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য যে কখন পাবো, বা তোমাদের যদি কোনো প্রবলেম হয় সেগুলো দেখার জন্য যেন একটা ডেডিকেটেড টিম বা যে কোনো একজন প্রেজেন্ট থাকে। কারণ ওই সময়টা, মানে সবে বিয়ের একটা এত বড়
দায়িত্ব সামলে তোমরা উঠেছো, তারপরে যদি কোনো রকম ক্যাওস হয় তো সেটা সামলানোর জন্য সবাই মেন্টালি প্রিপেয়ার থাকে না। এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে নেগলেক্ট করবে না। তো নেক্সট পয়েন্টটা বলার আগে বলে রাখি, যদি তোমরা এতটা অবধি ভিডিও দেখে থাকো আর যদি তোমাদের এই ভিডিও থেকে একটু হেল্প হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। নেক্সট কি কি জিনিস নিয়ে তোমাদের সাবধান থাকতে হবে বা মাথায় রাখতে হবে, এগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। ফার্স্ট হচ্ছে মার্কেটিং গিমিক। মানে প্রথম এমন অনেক জিনিস তোমরা শুনতে পাবে বুকিং করার আগে বা বুকিং করার সময়, সেগুলো শুনতে বা দেখতে খুব ভালো লাগবে। যেমন ইভেন্ট শেষ হয়ে যাওয়ার 7 দিনের মধ্যে তোমাদের ফটো আমরা চুজ করতে দিয়ে দেবো, বা ইভেন্ট শেষ হওয়ার 1 মাসের মধ্যে সমস্ত ডেলিভারেবলস আমরা সেন্ড করে দেবো। এই জিনিসগুলো শুনতে যতটা ভালো লাগে, কিন্তু অনেক সময় এগুলো কিন্তু সত্যি হয় না। মানে আমি বলছি না পুরোপুরি দায়টা তাদের, বাট অনেক সময় তাদের কাজের চাপে বা প্রেশারে, বিয়ের সিজনে অনেকগুলো পরপর ওয়েডিং থাকার জন্য এগুলো অনেক সময় হয়ে ওঠে না। তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু খুব খোলামেলাভাবে তোমরা আলোচনা আগে করে নেবে, না হলে কিন্তু একটা এক্সপেকটেশন হার্ট হওয়ার খুব চান্স থাকে। এবার আগের পয়েন্টে আমি যেরকম বলেছিলাম যে ট্যাবলেট বা এই ধরনের কিছু এক্সপেন্সিভ জিনিস, এইগুলো কিন্তু শুধুমাত্র প্রিমিয়াম প্যাকেজেই তোমরা পাবে। তো শুধুমাত্র এই ধরনের জিনিস পাওয়ার জন্য প্রিমিয়াম প্যাকেজ বুক করার কিন্তু কোনো মানে হয় না। তোমাদের মেইন মোটো থাকবে যে ফটো, ভিডিও, রিলস বা এই জিনিসগুলো যাতে ভালো হয়, যাতে একদম এক্সপেক্টেড কোয়ালিটির তোমরা পাও। তো এইগুলো যদি স্ট্যান্ডার্ড প্যাকেজে ভালো মতন তোমরা পাও, তাহলে শুধুমাত্র কিছু লাক্সারি জিনিসের জন্য প্রিমিয়াম প্যাকেজগুলো নেওয়ার কিন্তু কোনো মানে হয় না। নিজেকে প্রশ্ন করবে যে আমার কি সত্যি এই প্যাকেজটা মানে প্রিমিয়াম প্যাকেজটা দরকার, নাকি আমার স্ট্যান্ডার্ড প্যাকেজগুলোতেও আমি সেম কোয়ালিটির ফটো ভিডিও পেয়ে যাব। যদি মনে হয় যে হ্যাঁ স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে আমি পেয়ে যাব, তাহলে আমার মতে সেটাই চুজ করা বেটার। তো এর সাথেই যে জিনিসটা নেক্সট আসে সেটা হচ্ছে এক্সপেকটেশন, নিজের এক্সপেকটেশন। স্ট্যান্ডার্ড প্যাকেজ বুক করে কখনোই প্রিমিয়াম জিনিস এক্সপেক্ট করা উচিত নয়। আমি মানছি যে নিজেদের বিয়েতে এক্সপেকটেশন, প্যাশন সমস্ত কিছু হাই থাকে, তবে নিজেদের সীমারেখাটা জানা উচিত যে আমার প্যাকেজে কি কি ইনক্লুড আছে সেটা অবশ্যই জেনে নেবে। আর মোস্ট ইম্পর্টেন্ট কি কি নেই, মানে কি কি পাবো না আমার প্যাকেজে, সেটা জেনে নেওয়াটা খুব দরকার। তাতে একটা সঠিক এক্সপেকটেশন তৈরি হয়, ফলে কোনো রকম ঝামেলা পরবর্তীকালে হবে না। তো নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হলো শ্যুট টাইম। যদি তোমরা চাও যে তোমাদের ভিডিও আর ছবি ভালো হয়, তাহলে কিন্তু টিমকে সময় দিতেই হবে। অন্যান্য ইভেন্টে খুব একটা প্রবলেম হয় না, বাট ওয়েডিং ডে আর রিসেপশন এই দুদিনে একটু প্রবলেম হতে পারে। কারণ পুরো ইভেন্টে বিভিন্ন মানুষ যাতায়াত করবে, সবার সঙ্গে ছবি তোলা হবে, ভিডিও করা হবে, অনেক রিচুয়ালস থাকবে। তো এটা করতে করতে সময় চলে যায়। তো জেনারেলি কাপল শ্যুট যেগুলো হয়, ফটোগ্রাফাররা কী করে, একদম শেষে এগুলো করে সব কিছু হয়ে যাওয়ার পর। এখানে একটা প্রবলেম দেখা যাবে যে অনেক রাত হয়ে গেছে, তো তোমরা নিজেই বা তোমাদের ফ্যামিলি মেম্বার বা ইভেন ক্যাটারারের লোকরা এসে বলছে যে এক্ষুনি খেতে চলুন, আমাদের ছাড়ুন, এরকম একটা ব্যাপার। তো আইদার আগে খেয়ে নেবে, নিয়ে শ্যুট করবে, অর বাকিদেরকে বলে দেবে যে আমাদের একটু দেরি হবে, তোমরা খেয়ে নাও। তো আমার পার্সোনাল ওপিনিয়ন যদি চাও, আমি বলবো যে আগেই খেয়ে নেবে। তাহলে কি হবে, তোমাদের ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে অন্যান্য স্টাফ সবাই ফ্রি হয়ে যাবে। তুমি এবার পুরো ফ্রি, নিশ্চিন্তে ফটোগ্রাফার সাথে শ্যুট করতে পারবে। আমরা আমাদের রিসেপশনের দিনে রাত্রি 2:30 পর্যন্ত শ্যুট করেছিলাম। তো সেটা দেখে আমাদের ফটোগ্রাফি টিম ইমপ্রেসড হয়ে গেছিলো। কারণ জেনারেলি খাওয়ার পর সবাই ঘুমোতে চলে যায়, কারণ একটা টায়ার্ডনেস থাকে পুরো দিনের। তো কিন্তু আমরা একদম টিকেছিলাম দুজনে। তো তারা বলছে যে এটা জেনারেলি হয় না। তো আশা করছি তোমরাও এটা করবে, কারণ তোমরা যদি চাও যে তোমাদের কাপল শ্যুটটা খুব সুন্দর হয়, সময় কিন্তু দিতেই হবে, বারবার বলছি, তাড়াহুড়ো করলে হবে না। নেক্সট হচ্ছে রেসপন্সিবিলিটিস তোমাদের। ওরা যখন তোমাকে ফটো বা ধরো গান চুজ করে দিচ্ছে, তো সেটা সঠিক সময় দেবে ওদেরকে, দেরি করবে না। দেরি করলে তোমারই লস। আর ওদের কাজ নিয়ে খুব বেশি খুঁতখুঁতে হবে না, যেটুকু হওয়ার হবে, বাট অতিরিক্ত করো না। নিজেদের কি এক্সপেকটেশন আছে ছবি, ভিডিও, রিলস নিয়ে, সেটা আগে থেকেই তাদের কাছে ক্লিয়ার করে দেবে। আবার ধরো প্রথমে তুমি কি একটা কথা বলেছো, ডিসিশন নিয়েছো,
কিছু মাস পরে গিয়ে তুমি পাল্টে ফেলছো, এটা করবে না, যেটা বলবে ফাইনালি করে দেবে। তো এই কিছু জিনিস মাথায় রাখলে তাদের ক্ষেত্রেও খুব সুবিধা হবে, পুরো জিনিসটা স্মুথ হয়ে যাবে, আর তোমরাও একদম সঠিক সময় সব কিছু পেয়ে যাবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ওয়েডিং ফটোগ্রাফির বিষয়ে অনেকটা হেল্প করবে। তোমাদের সমস্ত কনফিউশন আশা করি দূর করতে পেরেছি। তবে যদি তোমাদের এছাড়াও আরও কিছু জানার থাকে ওয়েডিং ফটোগ্রাফির বিষয়ে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো রকম হেজিটেশন করো না, আমরা যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট উইক আমরা এরকমই একটা বিয়ে সংক্রান্ত ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। তো সাথে থেকো, ভিডিওটাকে লাইক করে দিও, পছন্দ হলে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর কতটা হেল্প করতে পারলাম। আর সাবস্ক্রাইব তো করেই দিও, বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। টাটা।